করোনার আরও জিনোম সিকোয়েন্সে গবেষণা চলছে। আবিষ্কারে সহজ হবে ভাইরাসের গতি প্রকৃতি নির্ণয়। করোনা চিকিৎসায় শুরু হতে যাচ্ছে প্লাজমা থেরাপির ব্যবহার। জটিল রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা ৮০%। দেশে দক্ষ টেকনোলজিস্টের চরম সংকট, নিয়োগ বন্ধ ১২ বছর। রোগ নির্ণয়ে ভুলের সংখ্যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা শনাক্ত হল জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের। আনুষ্ঠানিকতা ছাড়াই দাফন হবে স্বাস্থ্যবিধি মেনে। এবং বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়ালো। একদিনে প্রাণহানি ৫,৩০০-রও বেশি মানুষের। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ-তমা। শুরুতে জানাচ্ছিলাম শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনার একটিমাত্র ভাইরাসের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করেছে শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি আরও ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের গবেষণা করছে। এছাড়া দেশের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই গবেষণা চালাচ্ছে। গবেষকরা সফল হলে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় সহজ হবে। ভাইরাস মোকাবিলায় কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তাও জানা যাবে। করোনা ভাইরাসের মারণ ক্ষমতা কম। সার্স বা ইবোলা ভাইরাসের তুলনায় বলতে গেলে কিছুই নয়। তবুও এই অদৃশ্য ভাইরাসটি সারা বিশ্বের প্রায় ৩ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। আক্রান্ত অন্তত ৪৪ লাখ। দেশভেদে করোনা ভাইরাস চরিত্র বদলাচ্ছে, যার ফলে নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়নি। যে কারণে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের দাবি করেছে। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে করোনার ওষুধ আবিষ্কার সহজ হবে। আরও বেশি করে সিকোয়েন্সিং করতে হবে, কারণ যত বেশি আমরা নমুনা পাবো তত বেশি আমরা জানতে পারবো গতিবিধিটা, এবং আমাদের গতিবিধির যেই জ্ঞানটা সেই জ্ঞানটা আরও বেশি সংঘবদ্ধ হবে। কারণ আমি যদি খুবই অল্প স্ট্রেন নিয়ে কাজ করি তাহলে কিন্তু এটা হয়তো বা ঠিক নাও হতে পারে। এটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটার জন্যে। এবং আরও যত আমরা কাজ করব, সময়ের সাথে সময় চেঞ্জ হবে, সেটার সাথে সাথে আমরা এটাও দেখতে পারবো যে তাতে করে স্ট্রেনগুলোর মধ্যে কী পরিমাণে ডিফারেন্স হচ্ছে। দেশের আরও বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান করোনার জিনোম সিকোয়েন্স আবিষ্কারের চেষ্টা করছে। গবেষকরা বলছেন, একটি ভাইরাস নয়, অসংখ্য ভাইরাস রয়েছে যেগুলোর জিনোম সিকোয়েন্স করা দরকার। সেই সাথে প্রয়োজন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। ভাইরাস যদিও এটাকে আমরা বলি যে এটা ট্রু লাইফ ফর্ম না, তার কারণ এ নিজে বাঁচতে পারে না। একে বাঁচার জন্য অন্য প্রাণীর দেহে তাকে অবস্থান করতে হয়, এবং সেই প্রাণীর দেহের কিছু কিছু সাহায্য নিয়ে তারা বংশবৃদ্ধি করে। তো আপনি বা আমরা যখন কোনো একটা পরিকল্পনা করি, এবং সেই পরিকল্পনার ভিতরে যদি এমন বিষয় থাকে যে আমাকে একটা শত্রুকে মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে, আমি কোনো পরিকল্পনা করতে পারবো না যদি ওই শত্রু সম্পর্কে পরিপূর্ণ তথ্য না জানি, যে সে তার চরিত্রগত বৈশিষ্ট্য। সেটা জানলে কিন্তু এই কৌশলগুলো বা তার বিরুদ্ধে যে কৌশল সেটা নিতে সুবিধা হয়। জিনোম সিকোয়েন্স হচ্ছে করোনা ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য নির্ণয়। এ পর্যন্ত বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ১৬,৪৫১টি জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়েছে। প্রথম আবিষ্কার করে চীন, এরপর ভারত, মায়ানমার, পাকিস্তান সহ অন্যান্য কিছু দেশ করোনা ভাইরাসের বংশবিস্তার নির্ণয় করে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনাজয়ী রক্তদাতা সংকটে এখনও প্লাজমা থেরাপি শুরু করা যায়নি। তবে চলতি সপ্তাহে এই পদ্ধতি প্রয়োগের আশা করছেন চিকিৎসকেরা। এজন্য প্লাজমা ব্যাংক তৈরিতে কাজ করছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের সাদা অংশ নিয়ে জটিল রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা ৮০% বলছেন চিকিৎসকেরা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাসনিম সোহেল করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪ সপ্তাহ। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে এসেছেন প্লাজমা দিতে। চিকিৎসকদের দেয়া তথ্য মতে দেশে করোনামুক্ত হয়ে প্লাজমা দেয়া দ্বিতীয় ব্যক্তি তাসনিম সোহেল। এর আগে দিয়েছেন একজন চিকিৎসক।
বডি থেকে যদি প্লাজমা ডোনেট করতে যাই তাহলে আরও দেখা যাচ্ছে অন্য কোনো পেশেন্টের তার লাইফ সেভ হচ্ছে, 1 or more than পেশেন্ট তারা হচ্ছে রিভার্স করছে। সো এটা তো একটা ভালো কাজ। এই পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা দেয়া হয় নতুন আক্রান্তদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈধতা পাওয়া প্লাজমা থেরাপি প্রয়োগে এরই মধ্যে সাফল্য পেয়েছে চীন সহ বিভিন্ন দেশ। এতে জটিল করোনা রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি বলছেন চিকিৎসকেরা। ডোনেশন উপযুক্ত যখন হন তখন আসলে আমরা ওনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা সেটা যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটা আমরা পরিমাপ করি। সেই পরিমাপ করার পরেই হচ্ছে সেটি আরেকজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে কিনা বা সহযোগিতা করবে কিনা সেটা ওই মাত্রায় আছে কিনা সেটা পরিমাপ করার পরেই আমরা প্লাজমাটা কালেকশন করি। প্লাজমা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই রক্তদাতার শরীরে অ্যান্টিবডি তৈরি হয় বলেও জানালেন চিকিৎসক। যারা রোগীর সাথে সরাসরি সংশ্লিষ্ট মেডিসিন স্পেশালিস্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এবং অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট, ওনারা যখন প্রয়োজন বোধ করবেন এবং নীতি নির্ধারক মহল যখন গাইডলাইন প্রণয়ন করবেন তখনই এটা প্রয়োগ করা সম্ভব হবে। তবে আশা করা যায় আগামী সপ্তাহ নাগাদই হয়তো বা বাংলাদেশে প্লাজমা থেরাপি সরকারিভাবে শুরু করা সম্ভব হবে। তবে সতর্কতার সঙ্গে প্লাজমা থেরাপি দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় বিশ্বে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এমন পরিস্থিতিতে করোনা থেকে ফেরা সুস্থ ব্যক্তিদের প্লাজমা ডোনেশন এবং এর সঠিক প্রয়োগ কমাতে পারে করোনায় মৃতের সংখ্যা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট কম থাকায় রোগ নির্ণয় ভুল হওয়ার আশঙ্কা প্রকট। মাত্র একদিনের প্রশিক্ষণ দিয়ে টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনার নমুনা সংগ্রহে বাড়ছে বিপদ। এ কারণেই করোনা পরীক্ষার ফলে বাড়ছে ভুলভ্রান্তি, এমনটাই মনে করছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। তবে আসার কথা এরই মধ্যে 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী প্রতি একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। সে হিসাবে দেশের 70,000 চিকিৎসকের বিপরীতে টেকনোলজিস্ট প্রয়োজন 3.5 লাখ, অথচ আছে মাত্র চাহিদার 2.26%। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 19 ক্যাটাগরিতে মেডিকেল টেকনোলজিস্টের পদ 7,920টি, অথচ কর্মরত আছেন 5,184 জন, শূন্য পদ 2,736টি। করোনার মতো সংক্রামক রোগ নির্ণয়ে সক্ষম টেকনোলজিস্টের পদ 2,182টি, কিন্তু কর্মরত 1,417 জন, পদ শূন্য 765টি। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এখন দেশজুড়ে 41টি ল্যাবে চলছে করোনা পরীক্ষা। সক্ষমতা বাড়াতে দেশজুড়ে কাজ করছেন স্বল্প প্রশিক্ষিত টেকনোলজিস্টরা। উচ্চ আদালতে বিচারাধীন থাকায় 12 বছর ধরে নিয়োগ বন্ধ এই পদে। আমরা অতি কষ্টে আছি, পরিবার থেকেও বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। টেকনোলজিস্ট নিয়োগ না দিয়ে হাজার হাজার ডাক্তার, নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা চাই আমাদের নিয়োগটা হলেও আমরা যেমন করোনা যুদ্ধে সামিল হতে পারবো, পাশাপাশি আমাদের বেকারত্বটা অবসান ঘটবে। একদিনের প্রশিক্ষণ পাওয়া স্বাস্থ্যকর্মীদের অ্যানাটমি ও ফিজিওলজি সম্পর্কে ধারণা কম। বিএমটিএ কর্তৃপক্ষ বলছে সঠিকভাবে পরীক্ষা 50 কোটি মানুষ মারা যায় 5 কোটি। স্প্যানিশ ফ্লু নাম হলেও এর উৎপত্তি স্পেনে ছিল না। কেবল স্পেন এই ফ্লুর সঠিক তথ্য প্রকাশ করায় কালক্রমে নাম হয় স্প্যানিশ ফ্লু। এছাড়া বিশ্বে দেখা দেয় আরও বেশ কয়েকটি মহামারী। 1633 খ্রিস্টাব্দে ফ্রান্স, ব্রিটেন ও নেদারল্যান্ডসবাসীর মাধ্যমে আমেরিকায় গুটি বসন্ত ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে গুটি বসন্তে সে সময় প্রায় 2 কোটি মানুষের মৃত্যু হয়। 1655 খ্রিস্টাব্দে দ্য গ্রেট প্লেগ অব লন্ডন মহামারীতে লন্ডনের প্রায় 20% মানুষ মৃত্যুবরণ করে। ধারণা করা হয়েছিল কুকুর বিড়ালের মতো গৃহপালিত পশু পাখির মাধ্যমে এ রোগের বিস্তার হয়। লন্ডনের 90% মানুষ অজানা রোগে আক্রান্ত হয় শহরটি পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। 1520 খ্রিস্টাব্দে ইউরোপিয়ানদের সঙ্গে আসা এক আফ্রিকান দাসের মাধ্যমে গোটা অ্যাজটেক সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে গুটি বসন্ত, যা বয়ে আনে ভয়ঙ্কর মহামারী। সমসাময়িক গবেষণা মতে 16শ ও 17দশ শতাব্দীতে ইউরোপিয়ানদের সঙ্গে বয়ে আনা জীবাণুর কারণে আমেরিকা মহাদেশে প্রায় 5.5 কোটি মানুষের মৃত্যু হয়। মহামারীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় 1346 থেকে 1353 সালে। এই মহামারী ব্ল্যাক ডেথ নামে কুখ্যাতি পেয়েছিল। প্লেগে আক্রান্ত হয়ে 7 বছরেই মারা গিয়েছিল অন্তত 8 কোটি মানুষ। মধ্য এশিয়ার সমভূমিতে এই রোগের জন্ম। এরপর এটি সিল্ক রোড হয়ে ক্রিমিয়ায় পৌঁছায়। ক্ষুদ্র অণুজীব সৃষ্ট মহামারী শুধু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি, বদলে দিয়েছে
সমাজ ও জীবনযাপনের রীতি। অর্থনৈতিক ব্যবস্থা ও রাজনীতিতে ফেলেছে সুদূর প্রসারী প্রভাব। করোনা শনাক্ত হলো ভাষা সাহিত্যের শিক্ষক জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের। তাকে দাফন করা হবে স্বাস্থ্যবিধি মেনে। বৃহস্পতিবার বিকেলে ৮৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এখন মরদেহ রাখা আছে সিএমএইচ এর হিমঘরে। বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসে সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায়। অবস্থার অবনতি হওয়ায় ২৭ এপ্রিল তাকে নেওয়া হয় ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে। পরে ৯ মে নেওয়া হয় সিএমএইচ এর আইসিইউতে। সেখানেই বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তার। পরীক্ষার পর শনাক্ত হয় করোনা সংক্রমণ। তো সুতরাং আর কিছু করা যাচ্ছে না। জানালে আবার ওটাই ভাবছিলাম আজিমপুরে দাদার ইয়েতে, কিন্তু ওটা কনফার্ম করবে ওরা যে করতে পারে কিনা। এখন কয়েকজন মিলে লাশ দাফন করতে হবে। জি করোনা দিয়ে ৭২-এর কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশনের সদস্য আনিসুজ্জামান আমৃত্যু ছিলেন বাংলা একাডেমির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন তিনি। গবেষক ও ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছেন বিশ্ববরেণ্য একাধিক প্রতিষ্ঠানে। মননশীল প্রাবন্ধিক হিসেবে তার যে দক্ষতা এবং উপস্থিতি, সেটি আজ থেকে আমি বলবো নীরব বিফল হয়ে গেল। তার কর্মে এবং তার ছড়িয়ে দেওয়া প্রেরণায় আমাদের মধ্যে তিনি জীবিত। ৫২-এর ভাষা আন্দোলনের অংশগ্রহণের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৭১-এ মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশের সংবিধানের বাংলা অনুবাদও তারই করা। ৯০-এ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণ আদালতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। তিনি যখন আত্মজীবনীমূলক রচনা লিখেছেন, তার মধ্যেও কিন্তু তার সমকালের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু চলে এসছে। অর্থাৎ একটা জাতির পরিপূর্ণ ইতিহাস বলতে যা বোঝায়, তার সাহিত্যের ইতিহাস, তার মননশীলতার ইতিহাস, তার আবেগের ইতিহাস, তার রাজনীতি এবং রাজনৈতিক দর্শনের ইতিহাস, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শকেও তিনি তার জীবনের একটা বিশাল অংশ হিসেবে অনিবার্যভাবে গ্রহণ করেছিলেন। তাঁর জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে। পরে চলে আসেন বাংলাদেশে। কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের ২ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, স্বাধীনতা পদক ও ২১ পদকে ভূষিত হন এই জাতীয় অধ্যাপক। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। চলছে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ডক্টর আনিসুজ্জামান স্যারের দাফনের ব্যাপারে কি ধরনের প্রস্তুতি দেখছেন সেখানে আমাদের জানাবেন। জি, ডক্টর আনিসুজ্জামান স্যার কিন্তু গতকাল বিকেল প্রায় ৪:৫৫ কিন্তু ইন্তেকাল করেছেন। তার আগে কিন্তু ২৭ এপ্রিল তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে কিন্তু তাকে ৯ মে কিন্তু আসলে সিএমএইচ এ ভর্তি করা হয়। তারপরেই কিন্তু আসলে গতকাল ৪:৫৫ ইন্তেকাল করেন। এরপরে কিন্তু আসলে তার যেই করোনা টেস্টটি করা হয় সেটি কিন্তু রাত ১১:৫৫ এটার রেজাল্ট আসে যে তার করোনা পজিটিভ ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে এখন মারা যাওয়ার পরে সিএমএইচ থেকে সকাল ৯:৩০ কিন্তু তাকে তার মরদেহটি বের করার কথা রয়েছে এবং আজিমপুর কবরস্থানে আনার পরে তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়ার কথা রয়েছে। আমি কিন্তু যদি আপনাকে এই মুহূর্তে যুক্ত করি, আমাদের সাথে আছেন ডক্টর আনিসুজ্জামান স্যারের ছোট ভাই জনাব আক্তারুজ্জামান। আমি তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। স্যার আনিসুজ্জামান স্যার মারা যাওয়ার পরে আজকে যে আনুষ্ঠানিকতা আছে এবং কি কি করতেছেন সে বিষয়ে যদি একটু বলতেন। জি, আজকে সকালে ওনার মরদেহ সিএমএস থেকে ৯টা থেকে ৯:৩০ মধ্যে আমাদেরকে হস্তান্তর করার কথা। সেখান থেকে আনিসুজ্জামান সাহেবের মরদেহ আজিমপুর কবরস্থানে আনা হবে। এখানে গার্ড অফ অনার প্রদান করার পরে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। আর গতকালকে টেস্টে করোনা পজিটিভ আসার কারণে আমরা আমাদের সমস্ত যে অনুষ্ঠান করার চিন্তা ভাবনা ছিল সেগুলি সমস্তই বাদ দিতে হয়েছে। সীমিত সংখ্যক লোক আমরা খুব কাছের নিকট আত্মীয় স্বজন
খুব সামান্যই স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে আমরা এসেছি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, সকাল 9:30 নাগাদ কিন্তু তাকে সিএমএইচ থেকে তার মরদেহটি আজিমপুর কবরস্থানে আনা হবে। তারপরে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো শেষেই কিন্তু তাকে দাফন করার কথা রয়েছে। তো একটা বিষয় জানিয়ে রাখি, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের এই শূন্যতা কিন্তু জাতি কোনোভাবেই পূরণ করতে পারবে না, এবং তার যেই জনপ্রিয়তা, তার যে দেশের অনেক বড় বড় শিক্ষক কিংবা শিক্ষানুরাগী থেকে তরুণ প্রজন্মের কিন্তু শিক্ষক তিনি, তার আদর্শ এবং তার মননশীলতা অনুকরণীয় যে জিনিসটি আসলে তরুণ প্রজন্ম সহ দেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু যে বিষয়টি বলছেন যে আসলে তার এই চলে যাওয়াটা, আবার করোনার মতো এরকম মহামারীতে তার আক্রান্ত হয়ে আসলে চলে যাওয়ার বিষয়টি কোনোভাবেই ব্যথিত করেছে পুরো দেশ সহ পুরো জাতিকে। তো সবকিছু মিলিয়ে আমি পরবর্তী বুলেটিনে জানাতে পারবো আসলে দাফনের আনুষ্ঠানিকতা এবং পরবর্তী যেসব কর্মসূচি আছে সেসব বিষয়ে জানাতে পারবো। এই ছিল আজিমপুর কবরস্থান থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ। ডক্টর আনিসুজ্জামান স্যারের দাফনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। দেশে করোনা সংক্রমণের ৬৮তম দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি হল ২৮৩ জনের। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,০৪১ জনের। এর মধ্যে ৭৫৪ জনই রাজধানীর আর ঢাকার বাইরের ২৮৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,০০০-এর কাছাকাছি। এ পর্যন্ত সুস্থতার হার ১৯ আর মৃত্যুর হার ১.৫%। করোনা সংক্রমণের ১০ম সপ্তাহ পার করছে দেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ৩ সপ্তাহ ধরে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশের ৪১টি ল্যাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৭,৩৯২টি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এখনও আক্রান্ত ও মৃত্যু রাজধানীতেই বেশি। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের ৭৫৪ জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে ২৮৭ জন। এই আমাদের ১,০৪১ জন ব্যক্তি শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায়। ১৪ জন মৃত্যুবরণ করেছেন গত ২৪ ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু ২৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন। ঢাকার মধ্যে ৯ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ৫ জন। এবং বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। আরেকটি আছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন। আমাদের সংবাদ বুলেটিনে ৩ সপ্তাহের চিত্র তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা এখন ১০ম সপ্তাহে, আমাদের এখনো ২ দিন বাকি আছে। আজকে ১৪ মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত ৫,০৯৩ জন এবং ১৪ মে পর্যন্ত আমাদের সুস্থ দাঁড়ালো এই সপ্তাহে ১,১৮৯ জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে ১৪ মে পর্যন্ত ৬৯ জন। করোনাকালে নিজ ও পরিবারের সুরক্ষার জন্য ধূমপায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাজেই যারা ধূমপায়ী আছেন তারা সতর্ক হবেন এবং যারা কখনোই তারা শিশুদের সামনে, গর্ভবতী মাদের সামনে বা অন্য বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সামনে ধূমপান করবেন না, যাতে আপনার ধূমপানের জন্য আরেকজনও ঝুঁকিতে পড়ে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে আরও ২০১ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ২,৫৭০ জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের জীবন জীবিকার জন্যই সাধারণ ছুটির সময়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। আর এই কারণে করোনার সংক্রমণ কিছুটা বাড়লেও তা নিয়ন্ত্রণে রাখা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে অর্থ সহায়তা এবং স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বৃহস্পতিবার একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শুরু করছি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবার পাচ্ছে ২৫০০ টাকা। সকালে গণভবনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন সরকার প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় কর্মহীন শ্রমিকদের কথা বিবেচনা করে সাহায্য করছে সরকার। তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা ভাতা পাচ্ছেন তারা এ তালিকায় থাকবেন না। যারা
সহযোগিতা পান, তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজেরা কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করি আমরা যে টাকাটা অন্তত মানে সংগ্রহ করতে পেরেছি, এখানে প্রায় 1200 কোটি টাকা। এই 1200 কোটি টাকা আমরা 2500 টাকা করে একজনকে, অর্থাৎ 2500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংক্রমণের শুরু থেকেই সরকার সচেতন থাকায় দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে। সাধারণ ছুটির কড়াকড়ি শিথিল করা হলেও জনগণকে আরও স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। মানুষের ক্ষতি হবে, মৃত্যু হবে সেই চিন্তা করে তাদের যতই আমরা আটকে রাখি না কেন, ক্ষুধার জ্বালাটা তার থেকে অনেক বেশি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে। জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সব চাহিদা পূরণ করা না গেলেও অন্তত খাদ্যের জন্য কেউ যেন কষ্ট না পায় এই ব্যবস্থা করছে সরকার। এছাড়াও সম্প্রতি বিভিন্ন দেশে কাজ হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও 500 কোটি টাকা বিনিয়োগের কথা জানান শেখ হাসিনা। নিজেরা উদ্যোক্তা হয়ে একটু কাজ করে নিজের যেমন আর্থিকভাবেও আপনারা দাঁড়াতে পারেন বা অন্য কাজ করেন যেটা দেশের সহায়তা হতে পারে। একেবারে বেকার বসে না থেকে নিজেরা কিছু কিছু কাজ করলে পরে সেটা শারীরিকভাবে মানসিকভাবে শক্তি পাবেন, আর দেশের উপকার হবে, পরিবারের উপকার হবে, সেটাও আপনারা অন্তত করতে পারবেন। সেই দিকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। খাদ্যের অভাব যেন না হয় এজন্য উর্বর জমি ও জনশক্তিকে আরও বেশি করে কাজে লাগানো তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে অন্তত ঘরে উৎপাদিত খাবার খেয়েই টিকে থাকা যাবে, আর উদ্বৃত্ত থাকলে করা যাবে রপ্তানি। অন্তত ঘরের খাবার উৎপাদন করে ঘরের মানুষ খাবে, দরকার হলে আরও পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য দেশ যদি কোনো অভাব হয় আমরা সেখানে সহযোগিতা করব। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ঈদ জামাত মসজিদে করতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ঈদগাহ বা খোলা মাঠে এবার ঈদ জামাত না করার নির্দেশনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে ঈদ জামাতের পর কোলাকুলি বা হ্যান্ডশেক না করতেও নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা সংক্রমণ এড়াতে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে 30 মে পর্যন্ত। সংক্রমণ শুরুর পর 6 এপ্রিল থেকে মসজিদে সীমিত করা হয় নামাজ আদায়। পরে 6 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আবারও জামাতে নামাজ পড়ার অনুমতি দেয় সরকার। এবার ঈদ জামাত ঈদগাহ বা খোলা ময়দানে না করার নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়। জামাত হবে মসজিদে, সেখানে সুরক্ষা ব্যবস্থা হিসেবে কার্পেট পেতে সবাইকে সঙ্গে নিতে বলা হয়েছে জায়নামাজ। হাত ধোয়ার জন্য মসজিদে রাখতে বলা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তও দিয়েছে মন্ত্রণালয়। এসব নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা। বাইরের খোলা ময়দানে মাঠে এই সময়ে স্বাস্থ্যবিধি রক্ষা করা, সামাজিক দূরত্ব রক্ষা মেনে চলা, এইভাবে কিন্তু ঈদের মসজিদে নামাজ, ঈদের মাঠে নামাজ পড়া যাবে না। যদি ঈদের ময়দানে নামাজ পড়া যাবে এরকম ভাবে আমরা আমরা যদি মতামত দিয়ে দেই, তাহলে চারিদিকে মানুষ যেভাবে হুড়মুড় করে আসে ময়দানে হাজির হবে, এইখানে কারোরই পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব হবে না। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঈদের জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। এছাড়াও শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা অংশ নিতে পারবেন না জামাতে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ সাপেক্ষে সেখানে তাদেরকে মসজিদে, নিজ নিজ মসজিদে বা নিকটস্থ মসজিদে তাদের ঈদের নামাজ এবার আদায় করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যন্ত বিনীতভাবে আমরা আহ্বান জানিয়েছি। করোনা পরিস্থিতি বিবেচনায় আলেমদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটিকে এসব নির্দেশ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে ক্ষতি হবে না এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে সদ্য নিয়োগ পাওয়া ৫,০০০ নার্সের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, সীমিত পরিসরে জরুরি অফিস আদালত বাজার খুলে দেয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনার সংক্রমণ এড়ানো সম্ভব। তিনি জানান ১৫,০০০ নার্স নিয়োগের অনুমোদন পাওয়া গেছে, তার মধ্যে ৫,০০০ নিয়োগ হলো। রোগীর পাশে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে স্বজনের মতো সেবা দিতে নার্সদের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষায় দেশে এরই মধ্যে ৪১টি ল্যাব তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ঢাকা শহরের আক্রান্ত হলো ১২,০০০ লোক এবং ঢাকা অন্যান্য জেলায় ঢাকা শহর সেখানে হলো ৩,৫০০, আর বাকি ৭টা ডিভিশনে হলো মাত্র ২৬০০ আক্রান্ত হয়েছে। কাজে আমরা যদি এই ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা ডিভিশনটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে পরে ইনশাল্লাহ আমাদের অসুবিধা হওয়ার কথা না। সাধারণ ছুটি বাড়লেও সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি, বেড়েছে গণপরিবহনও। পুলিশ বলছে, সীমিত পরিসরে দোকানপাট মার্কেট খোলা থাকায় কঠোর হতে পারছেন না তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থার উন্নতি না হলে শুধু ছুটি বাড়িয়ে কোনো লাভ হবে না। করোনা সংক্রমণ এড়াতে একদিকে বাড়ানো হচ্ছে সাধারণ ছুটি, অন্যদিকে দোকানপাট মার্কেট খোলা রাখায় সড়কে নেমেছে মানুষের ঢল। অলিগলির পর প্রধান সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাপুরে মানুষের ভিড়। কোনো গাড়ি দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। তো গাড়ি চালাইতে গেছিলাম, পরে আবার গ্যারেজে যাচ্ছি, গ্যারেজে যাই আবার এখানে থাকবো। তো এই অবস্থায় বাড়িতেও যাইতে পারতেছি না। অবশ্যই আমাদের পড়া উচিত, যেহেতু আমিও পড়ে আসছিলাম, হঠাৎ খুলছে, এটা আমার নিজের অসচেতনতায় আমি খুলছি। যাত্রী থাকায় নির্দেশনা অমান্য করে সড়কে নেমেছে সিএনজি অটোসহ নানা যানবাহন। স্বাস্থ্য সুরক্ষার কোনো পরোয়া নেই। ১.৫ মাস তো বসাইছিলাম, কোনো জায়গায় ৩-৪ আনা বসার সাহায্যও পাই নাই। আমার বাধ্য নামছে আজ ৩-৪ দিন ধরে। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় ঢোকা নিষেধ থাকলেও অনায়াসেই চলছে যানবাহন। চেকপোস্ট আছে, নেই তদারকি। তবে পুলিশ সদস্যরা বলছেন, সীমিত আকারে দোকানপাট মার্কেট খোলায় কঠোর হতে পারছেন না তারা। মাইক্রোবাস, সিএনজি, প্রাইভেট কার, এগুলো আগের চাইতে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এর জন্য এগুলো নিয়ন্ত্রণে আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমরা যেগুলো মনে করছি যে প্রয়োজন ছাড়াই তারা বের হয়েছে, সেগুলো আমরা অনেক সময় গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছি, প্রয়োজন পথে মামলা দিচ্ছি। এ অবস্থায় উন্নতি না হলে শুধু সাধারণ ছুটি বাড়িয়ে সংক্রমণ ঠেকানো যাবে না বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। পুরো দেশটাকে আমার এখন রেড জোন, ইয়েলো জোন বলেন বা অরেঞ্জ জোন বলেন, গ্রিন জোন, এভাবে ভাগ করে ফেলতে হবে। কোনো জায়গায় আপনি লকডাউন শিথিল করতে পারেন, কোনো জায়গায় লকডাউন আবার আরও স্ট্রিক্ট করা লাগবে। কিন্তু সাধারণ ছুটির থেকে আপনার লকডাউনটা যে ভিন্ন, এটা আগে সবার আগে মানুষকে বোঝাতে হবে। জনসচেতনতা না বাড়লে পরিস্থিতি উন্নতির দিকে যাবে না বলেও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি এবং ঈদ উপলক্ষে বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। মাস্কের ব্যবহার এবং বাজারে সামাজিক দূরত্ব না মানা হলে করা হচ্ছে জরিমানা। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজারে ঈদ তো প্রায় চলে এলো, তো বাজারের জনসমাগম কেমন দেখছেন, আর সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা জানাবেন। দেখুন, আসলে কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা বিষয় ছিল কাঁচা বাজারে সামাজিক দূরত্ব, সেই বিষয়টা আজকে ছুটির দিনে আমি এসে দেখেছি তুলনামূলকভাবে অনেক শিথিল। আর যেহেতু সরকারিভাবে এখন কিছু সীমিত আকারে দোকান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সামাজিক দূরত্ব আগের তুলনায় খুব যে মেনে চলা হচ্ছে এমনটা বলবো না। তবে গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে ক্রেতাদের ভিড়ও বেশি, দূরত্বটাও একটু কম। তবে আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, দাম দরের হিসাবে যেহেতু সামনে ঈদ আর
কিছুদিন পরেই। সেক্ষেত্রে কাঁচা বাজারে বেশ কিছু বিষয় লক্ষণীয়, তার মধ্যে গরম মশলার বাজারে লক্ষণীয় বিষয় আছে, তেমনি চালের বাজারে। আমি এখন রাজধানীর কারণ বাজারে চালের বাজারে আছি। সেই লক্ষণীয় বিষয়টা যদি আপনাকে বলি, সেহেতু গত বুধবারে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মিটিংয়ে গরম মশলা ব্যবসায়ী সমিতির নেতারা সরকারি পদস্থ কর্মকর্তার সাথে আলোচনা করে তারা গরম মশলার দামটা 10 থেকে 25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী জিরা 300 থেকে 360 টাকা কেজিতে বিক্রি হওয়ার কথা, কিন্তু রাজধানীর কাঁচা বাজারে, খুচরা বাজারে সেই দামটা কোনোভাবে মেনে চলা হচ্ছে না। খুচরা বিক্রেতারা তারা বলছে তাদের আগে বেশি দাম দিয়ে কেনা, সেটার জন্য তারা বেশি দাম কিনতে বেশি দাম দিয়ে বেচতে বাধ্য হচ্ছে, তারা অজুহাত দিচ্ছে। তবে ক্রেতারা বলছে যে এর আগেও যেমন পেঁয়াজের বাজার, আদার বাজার অভিযান চালানো হয়েছিল, সেরকম অভিযান যদি চালানো হয় সেক্ষেত্রে কিছু হলেও কমতে পারে। আর চালের বিষয় যদি আপনাকে বলি, সেক্ষেত্রে করোনা শুরুর আগে চালের বাজারে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। অর্থাৎ চালের দামটা এখন নিম্নমুখী, বিশেষ করে নতুন চাল ওঠার ফলে দামটা কিন্তু কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। এই দামের বিষয়টা যদি বলি আপনাকে, সেক্ষেত্রে মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 52 টাকা কেজিতে, যেটা 10 থেকে 12 দিন আগেও কিন্তু বিক্রি হচ্ছিল 54 থেকে 55 টাকা কেজি দরে। আর যেটা 28 জাতের মোটা চাল, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজি দরে, যেটা কিন্তু আগে বিক্রি হয়েছিল আপনার 44 থেকে 45 টাকা কেজি দরে। তবে এখানে যারা বিক্রেতারা বলছে, তারা বলছে যে করোনা পরিস্থিতির শুরুতে মানুষের ঝোঁকের বসে একসাথে অনেক চাল কিনে নেওয়া হয়েছে এবং তারপরে মানুষের চাল কেনার প্রতি আগ্রহটা কম এবং একই সাথে নতুন চাল বাজারে এসেছে, সব মিলে চালের দামটা কমে আসছে। আরেকটা বিষয় লক্ষণীয় যে মানুষের সবচেয়ে বেশি কিনে থাকে যে ব্রয়লার মুরগি, সে দামও কিন্তু ব্রয়লার মুরগি কেজিতে 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক যদি বলা হয়, বাজারে সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতা কম, গরম মশলা এবং দামটা বাড়লেও চালের দামটা স্বাভাবিক রয়েছে। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। নির্দেশনা অনুসরণ না করায় খুলনা, নোয়াখালী, নড়াইল ও টাঙ্গাইলে দোকানপাট এবং শপিং মল বন্ধ করেছে প্রশাসন। তবে জরুরি সেবা, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচা বাজার খোলা থাকবে। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, আজ থেকে দোকানপাট বন্ধ, কি বলছেন ব্যবসায়ীরা আর প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে? মূলত গত 11 এপ্রিল নোয়াখালীকে করোনা সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তখন সব ধরনের দোকানপাট এবং মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এরপর সার্বিক দিক বিবেচনা করে গত 4 দিন আগে প্রশাসন কিছুটা শৈথল্য প্রদর্শন করে ঈদকে সামনে রেখে মার্কেটগুলো খোলার বিষয়ে। কিন্তু দেখা যাচ্ছিল যে এত বেশি চলাচল বেড়ে গেছে এবং মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, ফলে করোনা সংক্রমণ সীমাহীন বেড়ে যাচ্ছিল। গত 4 দিনে জেলা প্রশাসক তন্ময় দাসের তথ্য অনুযায়ী 4 গুণ বেড়েছে। অর্থাৎ এখন নোয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা 98 জন। এর আগে মাত্র 4 দিন আগে এই সংখ্যা ছিল 23 জন। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, তিনি সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সাথে পরামর্শক্রমে এই লকডাউনকে আরো কড়াকড়ি ভাবে পালনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আজকে ভোর 6টা থেকে প্রশাসন কঠোর নজরদারি রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার সকল বিপণী বিতান কেউ যেন আদেশ অমান্য করে খুলতে না পারে এবং সড়কে যেন জনচলাচল বেশি না হয়, যানবাহনের বেশি চলাচল না হয়। যেই সরকারি এই নির্দেশনা অমান্য করবে, স্বাস্থ্যবিধি অমান্য করবে, সামাজিক দূরত্বের যে বিধান রয়েছে সেটি অমান্য করবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক দুজনে জানিয়েছেন। পাশাপাশি নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, তিনি জানিয়েছেন যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তরুণ যুবক যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদেরকে জানান দেওয়া হয়েছে যে ইতিমধ্যে সরকারি, বেসরকারি ভাবে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচুর ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। কারো খাদ্যের সংকট নাই, তারপরেও মানুষ কেন মার্কেটে এত ভিড় করছে, জেলাবাসীকে একটা দুর্যোগের মধ্যে ফেলে দিচ্ছে। ফলে সবাই মিলে সম্মিলিতভাবে এই দুর্যোগ ঠেকানোর জন্য সামাজিক দূরত্ব মেনে চলার বিষয় এবং লকডাউন মেনে চলার বিষয় সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ব্যবসায়ীরা গতকাল মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছিল প্রশাসনের কাছে, আজকে কি এই সংক্রান্ত কোনো কর্মসূচি আপনার চোখে পড়েছে?
আজকেও কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকান খোলার উদ্দেশ্যেই কিন্তু মার্কেটের সামনে চলে এসেছিল, কিন্তু জেলা প্রশাসন থেকে যে বিষয়টি ব্যবসায়ী নেতাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি যেসব মানার কথা সেই সব মানতে পারলেই শুধুমাত্র এই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সুযোগ আছে, তা নাহলে সুযোগ নেই। তো এই বিষয়ে আমি কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতার সাথে। তারা যেটা বলেছে যে গতকালকে বিকেলবেলা তারা কিন্তু টাঙ্গাইল পৌর কার্যালয়ে পৌরসভার মেয়র জনাব জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে টাঙ্গাইল চেম্বারের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ বিভিন্ন মার্কেটের যে নেতা আছেন অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু একটি মিটিং করেন। সেই মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শহরের প্রধান সড়কে কিন্তু তারা জীবাণুনাশক টানেল স্থাপন করবে। সেক্ষেত্রে প্রত্যেকটি মার্কেটের সামনে কিন্তু তারা হাত ধোয়ার ব্যবস্থা রাখবে, বেসিনের ব্যবস্থা রাখবে এবং প্রত্যেকটি দোকানদার এবং দোকানের কর্মচারী তারা কিন্তু মুখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস নিশ্চিত করবে। সেই সাথে তারা আরেকটি তথ্য জানিয়েছে যেসব ক্রেতা যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবে তারাও যদি মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ড গ্লাভস ব্যবহার না করে তাদের কাছে কিন্তু তারা পণ্য বিক্রি করবে না। এমন নানা সিদ্ধান্তই তারা নিচ্ছে এবং এই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তারা কাজ করার চেষ্টা করছে। আমি এখন যে জায়গায় আছি ঠিক এই জায়গার পাশেই কিন্তু টাঙ্গাইলে মোট 7টি মার্কেট রয়েছে। তো এই রাস্তার দুই পাশে কিন্তু তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বেড়া দিচ্ছে যাতে যান চলাচল করতে না পারে এবং অধিক সংখ্যক মানুষ ঢুকতে না পারে। এছাড়াও তারা যেটা বলছে যে প্রত্যেকটা মার্কেটের পক্ষ থেকে আলাদা করে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি নিশ্চিত করবে যে কি পরিমাণ ক্রেতা মার্কেটের ভিতর ঢুকতে পারবে এবং কি পরিমাণ ক্রেতা মার্কেটের ভিতরে ঢুকলে মার্কেটটি আর নতুন করে ক্রেতা ঢুকতে পারবে না। অর্থাৎ টাঙ্গাইলের ব্যবসায়ীরা দোকান খোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে কখন থেকে দোকান খোলা হবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে বলা যায়নি। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের মার্কেট খোলা নিয়ে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে উৎপাদনে 100র বেশি গার্মেন্টস, কারখানাগুলোতে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। চট্টগ্রামের আগ্রাবাদে এনসিসি ব্যাংকের একটি শাখায় পরপর 3 জন করোনা উপসর্গে মারা যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে শাখাটিকে ঘিরে। করোনা আতঙ্কের মধ্যেই চলছে লেনদেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, কাকতালীয়ভাবে পরপর 3 জন মারা গেলেও করোনা সংক্রমণের ঝুঁকি নেই শাখাটিতে। মঙ্গলবার বিকেলে মারা যান এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রিন্সিপাল অফিসার শহীদুল্লাহ মজুমদার। আগের দিনেই করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় একই শাখার এবিপি জামশেদ হায়দারের। এর আগে গেল 2 মে শ্বাসকষ্টে মারা যান ব্যাংকের প্রহরী আলাউদ্দিন। পরপর 3 জনের মৃত্যুর পর উৎকণ্ঠার মধ্যেই ব্যাংকটিতে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। গ্রাহক ভিড়ও লেগে আছে। গ্রাহকদের অধিকাংশই বলছেন ঝুঁকির কথাটি জানলে শাখাটিতে লেনদেন করতেন না তারা। জানলে আসতাম না এবং ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে জানায় দেয় এবং এটার আসলে একটা দিক নির্দেশনা থাকা উচিত। আমরা যতদূর জানি ওনারা এখানে ডিউটি করেনি, সেই হিসাবে আমরা আসছি। আমি আসি এই মাত্র শুনছি, আমি আসলে আগে জানতাম না, জানলে হয়তো আমি আসতাম না। শাখা ব্যবস্থাপক বলছেন মৃতদের মধ্যে শহীদুল্লাহ মজুমদার সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই আসেন না। তিনি করোনা সংক্রমিত ছিলেন কিনা 2-1 দিনের মধ্যে নমুনা পরীক্ষার ফল এলে জানা যাবে। মৃত বাকি 2 জনেরও নমুনা পরীক্ষা হয়নি। তবে শেষ কর্মদিবস হিসাব করলে এখন ব্যাংক পরিচালনায় কোনো ঝুঁকি নেই। উনি 2 মাস অফিসেই আসেন না, কাজে উনার কারণে আমাদের অফিসের কোয়ারেন্টাইন বা অন্য কোনো কিছুর প্রশ্নই আসে না আর কি। জামশেদ সাহেবের যেটা জামশেদ সাহেবের কারণে যদি উপসর্গ নামে বিভিন্ন পেপারে যেটা লেখালেখি হয়েছে সেটা যদি উপসর্গ যদি চিন্তা করি আমরা কোয়ারেন্টাইন পিরিয়ড অলরেডি পার হয়ে গিয়েছি। এর ভিতরে আমাদের সমস্ত লোকজন সুস্থ আছে। চট্টগ্রামে এনসিসি ব্যাংকের 11টি শাখার মধ্যে প্রতিদিন 4টিতে কার্যক্রম চলছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবকাঠামোগত সুবিধা থাকায় সহজে করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে উৎপাদনে আছে দেশের 100র বেশি পরিবেশ বান্ধব পোশাক কারখানা। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে এসব কারখানাকে তেমন বেগ পেতে হচ্ছে না। তবে ক্রয়াদেশ কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। ধামরাইয়ের গ্রিন সনদ পাওয়া তৈরি পোশাক কারখানা কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড। কারখানার বাইরে খোলা জায়গা থাকায় করোনায় শ্রমিকের নিরাপত্তা দিতে সুবিধাজনক অবস্থায় তারা। সংক্রমণ এড়াতে প্রতিদিন কারখানায় ঢুকতে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াচ্ছেন কর্মীরা। সবার গায়েই কারখানায় দেয়া বিশেষ পোশাক। একে একে জীবাণুনাশক চেম্বার পার হয়ে কর্মক্ষেত্রে যান শ্রমিকরা।
এরপর স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা হয় হাত, মাপা হয় শরীরের তাপমাত্রা। সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তৈরি রাখা হয়েছে অস্থায়ী আইসোলেশন সেন্টার। কারখানার ভেতরেও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। নিশ্চিত করা হয়েছে শ্রমিকদের দাঁড়িয়ে কাজ করার জায়গাও। যে গাড়িতে আসি সেই গাড়িগুলো জীবাণুমুক্ত স্প্রে দ্বারা স্প্রে করা হয়, প্রতিদিনই জীবাণুমুক্ত করা হয়। তারপরে আসার পরে গেট দেওয়ার সবচেয়ে 3 ফিট দূরত্ব বজায় রেখে আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে গেটের ভেতরে আমরা ঢুকি। কর্মকর্তাদের দাবি সক্ষমতার চেয়ে কম লোকবল কাজে লাগানোয় স্বাস্থ্য নিরাপত্তা মেনে চলা সহজ হয়েছে, তবে এর জন্য বেড়েছে খরচ। গার্মেন্টসের কালচারে পিপি জিনিসটা আমরা অভ্যস্ত ছিলাম আগেই। শ্রমিকদের এই যে চোখে বা হাতে কাজ করতে গেলে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে আমরা কমপ্লেন্স মেনটেন করি। অনেক ধরনের পিপি আমরা আগে থেকেই অভ্যস্ত ছিলাম। উদ্যোক্তারা জানিয়েছেন করোনার কারণে কমেছে ক্রয়াদেশ, পরিবর্তন এসেছে উৎপাদনের ধারায়। এতদিন যে কারখানাগুলো গতানুগতিক পোশাক তৈরি করত, এখন তারা তৈরি করছে পিপিই, মাস্ক, স্বাস্থ্য নিরাপত্তার পোশাক। তারা সামারের গুডসগুলো যেহেতু প্রোডাকশন সেল করতে পারে না, এটা তারা চেষ্টা করবে নেক্সট সামারে এটাকে সেল করার জন্য। আর আমরা এখন যেটা প্রোডাকশন করছি সেটা হলো উইন্টারের জন্য। সুতরাং উইন্টারে আমার মনে হয় জিনিসগুলো মোটামুটি একটা স্বাভাবিকতা তৈরি হবে, কিন্তু সমস্যাটা করবে নেক্সট সামারে আমরা অর্ডারটা আমাদের কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিজিএমই এর হিসেবে দেশে গ্রিন সনদ পাওয়া কারখানার সংখ্যা এখন 120টি। সনদ পাওয়ার অপেক্ষায় আছে আরও প্রায় 500 কারখানা। তাজরিন ফ্যাশনে আগুন কিংবা রানা প্লাজা ধসের মতো ঘটনা এদেশের তৈরি পোশাক শিল্পকে অনেক শিখিয়েছে। সবুজ কারখানা নির্মাণ, নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশ এখন পথপ্রদর্শক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবও এদেশের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে এই কারখানার মতো অনেক কারখানা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উৎপাদন চালু রেখে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ধামরাই, ঢাকা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 660 মেগাওয়াটের ইউনিটটি থেকে। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ করোনার এই পরিস্থিতিতেও এই কার্যক্রমকে স্বাগত জানান। তিনি বলেন, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা হবে। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ করেন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিএমসি এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিসিপিসিএল পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে। কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। কোভিড-19 আতঙ্কের মধ্যেই খুলনা মহানগরীতে বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, এতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা। সিটি কর্পোরেশন বলছে, করোনা প্রতিরোধে পরিচ্ছন্ন কর্মীরা ব্যস্ত থাকায় মশক নিধন কিছুটা ব্যাহত হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। খুলনা মহানগরীতে ড্রেন রয়েছে 1205 কিলোমিটার। এসব ড্রেনে জন্ম নেয়া মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। তাদের অভিযোগ, এসব ড্রেন নিয়মিত পরিষ্কার হচ্ছে না, ফলে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি। নতুন নতুন ডেঙ্গুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাসাবাড়িতে অনেক মশার আসতেছে। আমরা এখন ভয় পাচ্ছি যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। কর্পোরেশন আরও একটু আন্তরিক হবে এবং নগরবাসীর যথোপযুক্ত সেবা যেটা প্রাপ্য সেই সেবাটুকু তারা দিবেন এবং নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করবেন। কেসিসির নির্বাহী প্রকৌশলী জানান, 563 জন পরিচ্ছন্ন কর্মীর অধিকাংশই করোনা প্রতিরোধে ব্যস্ত থাকায় মশক নিধন অভিযানে কিছুটা ভাটা পড়েছে। আমাদের একই লোক দ্বারা আমরা করোনা একবেলা করতেছি আর একবেলা মশক নিধনে কাজ করছি। তারপরে হলো আমরা কাজের পরিধি আরো বাড়াই দিচ্ছি। মশক নিধনে আমরা স্পেশাল ভাবে প্রোগ্রাম করছি, 2-1 দিন স্পেশাল ভাবে দিয়ে কাগজ তেল দিয়ে ভরে ফেলবো আশা করি। মশক নিধন ও পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি মেয়র। মশার উপদ্রব বাড়ছে, এটা আমিও দেখছি, আমি বলছি এবং এটা কার্যক্রম চলতেছে। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে নগরবাসীর কাছে, কোনো অবস্থায় ময়লাটা ড্রেনে ফেলে, ড্রেনে না ফেললে স্বাভাবিকভাবে পানি এবং স্বাভাবিক আমরা কাজ করতে পারলে মশা থাকবে না। গত বছর খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন 2068 জন, এর মধ্যে মৃত্যু হয় 26 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ থেকে আম পাড়া শুরু রাজশাহী অঞ্চলের বেশ কয়েক জেলায়। এরই মধ্যে বাগান মালিকরা আম পাড়ার সব রকম প্রস্তুতি শেষ করেছে।
অস্থায়ী আমের আড়তগুলোতেই চলছে কেনাবেচার প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, এর আগে আমরা জেনেছিলাম যে 15ই মে থেকে কয়েকটি জাতের আম পাড়া শুরু হবে। সকাল থেকে কি আজ আম পাড়ার কাজ শুরু হয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে এই আম পাড়ার বিষয়ে আম চাষিদের কোনো কার্যক্রম দেখছেন কিনা? এই বছরও কিন্তু আজ অর্থাৎ 15ই মে থেকে রাজশাহীতে সব ধরনের গুটি চেতার আম পাড়ার যে দিন সেইটি ধার্য করা এবং সর্বশেষ 15ই জুন ফজলি এবং 10 জুলাই ফজলি এবং বাড়িচার জাতের আমের পাড়ার মধ্যে দিয়ে আম পাড়ার যে দিন কয়েক ধাপে যে আম পাড়ার বিষয়টি সেইটি সম্পন্ন হবে। তো আজকে বাগানের যে প্রস্তুতি আমরা দেখছি রাজশাহী নগরী বা রাজশাহী শহরের যেসব বাগান সেগুলোতে কিন্তু এখন আম পাড়া শুরু হয়নি, তবে পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, চারঘাট এসব এলাকায় কিছু আগাম জাতের আম চাষ হয়, সেগুলো গুটি আম বলা হয় থাকে, সেগুলো আম আজকে পাড়া হচ্ছে এবং এই আমগুলো মূলত যেসব জুস তৈরির কারখানা আছে তারা মূলত সব আম কিনে থাকেন, সেক্ষেত্রে এই আমগুলো পাড়া হচ্ছে এবং এগুলো আজকে হাটে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা ওইখানে যেসব আম ব্যবসায়ী আছে বা যারা আম চাষি আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। জানিয়ে রেখে যে রাজশাহী জেলায় 17,573 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং লক্ষ্যমাত্রা ধরা আছে 2,10,000 মেট্রিক টন। তো কৃষি কর্মকর্তারা বা ফল গবেষকরা বলছে মূলত এইবার আমের আবাদ কিছুটা কম হলেও, যেহেতু আমের ফলন কিছুটা কম হলেও যেহেতু আবাদ বেশি হয়েছে সেক্ষেত্রে ফলনে খুব একটা প্রভাব পড়বে না। কৃষি কর্মকর্তারা বলছে এবার আমের যে ফলনের যে লক্ষ্যমাত্রা সেইটি কিন্তু পূরণ হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাজশাহী থেকে আম পাড়া কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। বিশ্বে 213টি দেশ এবং অঞ্চলের 3,03,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5,000-এর বেশি মানুষের। এ সময়ে আক্রান্ত হয়েছেন 95,000-এরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1,704 জন। এছাড়াও ব্রাজিলে 835, যুক্তরাজ্যে 428, ফ্রান্সে 351, মেক্সিকোতে 294, ইতালিতে 262, স্পেনে 217 এবং কানাডায় প্রাণ গেছে 170 জনের। জাপানের বেশিরভাগ প্রদেশে তুলে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। 26 মে থেকে খুলে দেওয়া হবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। দক্ষিণ সুদানে করোনায় প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিলের পর ইতালিতে একদিনে 992 জনের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আজ থেকে মস্কোতে শুরু হচ্ছে গণটেস্টিং। জুনের 26 তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে পোল্যান্ডে। করোনা ভাইরাস মহামারী বিশ্বজুড়ে বড় ধরনের মানসিক স্বাস্থ্য সংকটের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মানসিক দুর্ভোগ সামাল দিতে জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, দশকের পর দশক ধরে মানসিক স্বাস্থ্যসেবা খাতকে অবহেলা করা হয়েছে আর বিনিয়োগও করা হয়েছে কম। ফলে কোভিড-19 মহামারী পরিবার এবং সম্প্রদায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে। গুতেরেস বলেন, মহামারী নিয়ন্ত্রণে চলে আসার পরেও দুঃখ, উদ্বেগ আর হতাশা মানুষকে আক্রান্ত করতে থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক ডেভোরা কেস্টেল বলেন, ঘরবন্দি থাকা, ভয়, অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা এগুলো একসঙ্গে অথবা যে কোনো একটি কারণ মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠছে। এতে বিশ্বব্যাপী মানসিক অসুস্থতার শিকার মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়টি সামনে রেখে সরকারগুলোকে তার মোকাবেলা করতে হবে। যুক্তরাজ্যে ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া করোনা ভাইরাসের একটি অ্যান্টিবডি টেস্ট 100% সফলতা পেয়েছে। এর মাধ্যমে কারো শরীরে করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে কিনা তা জানা যাবে। কোনো ব্যক্তি পূর্বে করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তাও জানা যাবে। এই অ্যান্টিবডি টেস্ট অনুমোদন করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড পিএইচই গত সপ্তাহে জানায়, পরীক্ষার জন্য বিখ্যাত সংস্থা পোর্টন ডাউনের সুবিধায় নতুন ওই অ্যান্টিবডি ব্লাড টেস্ট করা হয়। এটি উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রোচের পরীক্ষাটি অন্তত সুনির্দিষ্ট এবং 100% সফল ছিল বলে জানায় পিএইচই। পরীক্ষায় পাওয়া এই ফলাফলকে করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে কোভিড-19-এর অ্যান্টিবডি নির্ণয় করা যাবে। এর ফলে কারো শরীরে করোনা ভাইরাস প্রতিরোধের সক্ষমতা সম্পর্কেও জানা যাবে।
বিখ্যাত সাহিত্যিক দেবেশ রায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। এর আগে বুধবার রাতে নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাংলা সাহিত্যের প্রখ্যাত এই ঔপন্যাসিক 1936 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জীবনের একটা বড় অংশ কেটেছে উত্তরবঙ্গে। তার উপন্যাসগুলির মধ্যে তিস্তা পারের বৃত্তান্ত, মফস্বলী বৃত্তান্ত, সময় অসময়ের বৃত্তান্ত অন্যতম। তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসটির জন্য 1990 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি দেয়া হয় তাকে। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।